ইতিহাস বোধ হয় এভাবেই ফিরে আসে, কিংবা এক ভৌগোলিক সীমানার আগুন খুব সহজেই ছড়িয়ে পড়ে প্রতিবেশী ভূখণ্ডে। যে আগুনের লেলিহান শিখা আজ ভারতের রাজপথকে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে, তার সাথে অদ্ভুত এক আত্মিক মিল পাওয়া যায় ঠিক 2 বছর আগের বাংলাদেশের। 2024 সালের জুলাই মাসে ঢাকার রাজপথে যে তারুণ্যের বিস্ফোরণ স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল, আর 2026 সালের এই জুলাইয়ে এসে ভারতের রাজধানী নয়াদিল্লি যেন ঠিক সেই একই বিপ্লবের পুনর্জন্ম দেখছে। ভিন্ন দেশ, ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ইস্যু, কিন্তু প্রতিবাদের ভাষা, রাজপথের উত্তাপ আর রাষ্ট্রযন্ত্রের দমনপীড়নের চিত্র যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ঢাকার সেই জুলাই বিপ্লবের প্রতিটি স্তরের নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠেছে দিল্লির বর্তমান ছাত্র আন্দোলন। যে কোনো পতনের শুরুটা হয় একটি ছোট বীজ থেকে। বাংলাদেশে ছাত্ররা প্রথমে রাজপথে নেমেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য, মেধার সঠিক মূল্যায়নের দাবিতে, যার কেন্দ্রবিন্দুতে ছিল কোটা সংস্কার। ঠিক একইভাবে ভারতে এই আন্দোলনের সূত্রপাত শিক্ষা ব্যবস্থার এক চরম অবক্ষয়কে কেন্দ্র করে। বেশ কয়েক বছর ধরেই ভারতের প্রধান ডাক্তারি প্রবেশিকা বা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছিল। এবছরও পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ভারত সরকার পরীক্ষা বাতিল করে নতুনভাবে নেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন পিএসসি বা সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা দুর্নীতির কারণে হতাশায় ভুগত, ভারতের শিক্ষার্থীদের অবস্থাও ঠিক তাই। এই প্রশ্নপত্র ফাঁসের চরম হতাশায় ভারতে অন্তত 19 জন পরীক্ষার্থী এবছর আত্মহত্যা করেছেন। এই করুণ মৃত্যুর মিছিল আর দুর্নীতির প্রতিবাদেই মূলত ভারতের সাধারণ শিক্ষার্থীরা দিল্লির রাজপথে নামতে বাধ্য হয়। বাংলাদেশের মেধাভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্নের সাথে ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের এই দাবির এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। রাষ্ট্রযন্ত্র যখন নাগরিকদের যৌক্তিক দাবিকে অবজ্ঞা করে, তখন একটিমাত্র শব্দই হয়ে উঠতে পারে দাবানলের মতো স্ফুলিঙ্গ। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মুখ থেকে বের হওয়া একটি শব্দ রাজাকার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের আত্মসম্মানে আঘাত করেছিল। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। সেই এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে ক্ষোভে ফেটে পড়েছিল হাজারো শিক্ষার্থী। ভারতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। 2026 সালের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আন্দোলনরত তরুণদের তাচ্ছিল্য করে তেলাপোকা বলে মন্তব্য করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের মতো ভারতের তরুণরাও এই অপমান মুখ বুজে সহ্য করেনি। তারা এই অপমানকেই নিজেদের শক্তি হিসেবে গ্রহণ করে। চরম প্রতিকূল অবস্থাতেও টিকে থাকার প্রতীক হিসেবে তরুণ প্রজন্ম নিজেদের নাম দেয় তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি। বাংলাদেশে যেমন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানার ছাড়া সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছিল, ভারতেও ককরোচ জনতা পার্টি আত্মপ্রকাশ করে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এক অনলাইন নেটওয়ার্ক হিসেবে। এদের কোনো নির্দিষ্ট দলীয় প্রতীক নেই কোনো রাজনৈতিক অভিভাবক। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া এই আন্দোলন ভারতের কোটি কোটি তরুণকে বেঁধে ফেলে এক অদৃশ্য সুতোয়। অনলাইনের সেই পুঞ্জীভূত ক্ষোভ একসময় আছড়ে পড়ে বাস্তবের রাজপথে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবিতে বজ্রকণ্ঠে গর্জে ওঠে সিজেপি। সোমবার দিল্লির রাজপথ পরিণত হয় এক জনসমুদ্রে। সাধারণ শিক্ষার্থীদের ঢল নামে, যাদের গন্তব্য ছিল ভারতের জাতীয় সংসদ ভবন। বাংলাদেশে যেমন ছাত্র জনতার সমস্ত বাধা উপেক্ষা করে গণভবনের দিকে এগিয়ে গিয়েছিল, ভারতেও ঠিক একইভাবে হাজার হাজার সাধারণ মানুষ শিক্ষার্থীদের সঙ্গ দেয়।
তাদের রুখতে ভারী অস্ত্রে সজ্জিত দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলে, কিন্তু তারুণ্যের স্রোতে কংক্রিটের দেয়ালের সব বাধা চূর্ণ করে তারা এগিয়ে যায়। সংসদে তখন চলছিল গুরুত্বপূর্ণ অধিবেশন। বাইরে ইনকিলাব জিন্দাবাদ আর নারায়ে তাকবীর স্লোগানের প্রকম্পন। পরিস্থিতি বেগতিক দেখে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেভাবেই গোপন দরজা দিয়ে সংসদ ছাড়তে বাধ্য হন। যেভাবে জনরোষের মুখে বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি করে পালাতে হয়েছিল। স্বৈরাচারী সব সরকারের আত্মরক্ষার কৌশল সবসময় একই রকম হয়। বাংলাদেশে আন্দোলন দমাতে যেভাবে পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি দলীয় সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগকে লেলিয়ে দেয়া হয়েছিল, ভারতের মোদী সরকারও হাঁটছে ঠিক যেন সেই একই পথে। দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান এবং পেলেট গান ব্যবহার করে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কেন্দ্রস্থল। তবে সবচেয়ে বড় সাদৃশ্যটি দেখা যায় সাদা পোশাকের সন্ত্রাসীদের উপস্থিতিতে। বাংলাদেশে যেমন হেলমেট বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, ভারতেও আন্দোলনরত স্থলে দেখা গেছে নেমপ্লেটবিহীন পুলিশ এবং লাঠি ও দেশীয় অস্ত্র হাতে সাদা পোশাকের একদল ব্যক্তিকে। অভিযোগ রয়েছে, মোদী সরকার তার ব্যক্তিগত বা দলীয় সন্ত্রাসীদের দিয়েই এই আন্দোলন দমনের অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রীয় সেন্সরশিপের অংশ হিসেবে বাংলাদেশে যেমন দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল, দিল্লিতেও কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। আত্মরক্ষার্থে এবং প্রতিরোধ গড়তে বাংলাদেশের ছাত্র জনতা যেমন যার যা আছে তাই নিয়ে রাস্তায় নেমেছিল, ভারতের শিক্ষার্থীদেরও একইভাবে লাঠি সোঁটা হাতে পাল্টা প্রতিরোধ করতে দেখা যায়। যে কোনো গণ আন্দোলনে যখন মূলধারার গণমাধ্যম রাষ্ট্রের আজ্ঞাবহ দাসে পরিণত হয়, তখন সাধারণ মানুষ তাদের বর্জন করতে বাধ্য হয়। বাংলাদেশের জুলাই স্বৈরাচারের দোসর গণমাধ্যমগুলোকে ছাত্র জনতা কিভাবে বয়কট করেছিল তার সাক্ষী ইতিহাস। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সন্ত্রাসবাদ বা আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে চরম তোপের মুখে পড়েছিল ক্ষমতাসীন দল। দিল্লির বুকেও আজ দেখা যাচ্ছে সেই একই ক্রোধ। ভারতের মূলধারার ডানপন্থী কর্পোরেট গণমাধ্যম সাধারণ মানুষ গদি মিডিয়া বলে ডাকে, তারা আজ পুরোপুরি বয়কটের শিকার। রাজপথে মূলধারার সাংবাদিকদের বুম দেখলেই চারপাশ থেকে ধেয়ে আসছে সেই পরিচিত ভুয়া ভুয়া স্লোগান। বাংলাদেশের মতো ভারতের আন্দোলনকারীরাও এখন সম্পূর্ণভাবে স্বাধীন ইউটিউব চ্যানেল, নাগরিক সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আস্থা রাখছে। সংকটের মুহূর্তে মানুষের আসল চেহারা উন্মোচিত হয়। ভারতের রাজনীতি দীর্ঘদিন ধরে ধর্মভিত্তিক বিভাজনের উপর দাঁড়িয়ে আছে। মোদী সরকার হিন্দু মুসলমানদের মধ্যে যে বিভেদের দেয়াল তুলেছিল, এই আন্দোলন যেন সেই দেয়াল ভেঙে চুরমার করে দিচ্ছে। পুলিশের টিয়ার গ্যাস এবং পেলেট গানের হাত থেকে বাঁচতে আন্দোলনরত দুই ছাত্রী দৌড়ে একটি হনুমান মন্দিরে পৌঁছায়। তারা পানি চাইলে মন্দিরের পুরোহিত তাদের সাহায্য না করে মুখের উপর দরজা বন্ধ করে দেন। ছাত্রীরা অনেকক্ষণ দরজায় ধাক্কা দিলেও পুরোহিত দরজা খোলেননি। ঠিক একই সময়ে অন্য কয়েকজন আন্দোলনকারী একটি মসজিদে আশ্রয় নিলে এক ভিন্ন চিত্র দেখা যায়। সেখানকার মুসলমানরা দ্রুত তাদের পানি পান করান এবং মসজিদে বিশ্রাম নেয়ার ব্যবস্থা করে দেন। এই ঘটনাটি প্রমাণ করে মানুষের বিপদে ধর্ম নয়, মানবতাই সবার আগে। বাংলাদেশেও আমরা দেখেছি ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। আজ ভারতেও হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে একসাথে কাঁদানে গ্যাস খাচ্ছে, এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করছে।
দমন পীড়নের ধরনে দুই দেশের মধ্যে অনেক মিল থাকলেও পুলিশি আচরণের ক্ষেত্রে একটি বড় পার্থক্য ঘটনা পর্যালোচনায় স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের ২৪-এর আন্দোলনে পুলিশ সরাসরি মরণাস্ত্র ব্যবহার করেছে, বুক লক্ষ্য করে গুলি চালিয়ে শত শত তাজা প্রাণ কেড়ে নিয়েছে। তবে কৌশলগত কারণে ভারতে পরিস্থিতি কিছুটা ভিন্ন। বাংলাদেশের ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের সেই অকুতভয় দৃশ্য এবার যেন ফিরে এলো প্রতিবেশী দেশ ভারতে। পুলিশের অস্ত্রের সামনে বিন্দুমাত্র ভয় না পেয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভারতীয় তরুণরা। অন্যদিকে প্রায় ১ মাস ধরে চলা দিল্লিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করলেও যখন এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তখন সেই পুলিশকেই আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় ওই শিক্ষার্থীর জীবন বাঁচাতে। তবে প্রতিবাদের সাহসিকতায় দুই দেশের তরুণেরাই যেন এক বিন্দুতে মিলেছে। বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের যখন আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সহপাঠীরা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বুক চিতিয়ে। ভারতেও ঠিক সেই একই সাহসিকতার পুনরাবৃত্তি দেখা গেছে। আটক সহযোদ্ধাদের বাঁচাতে ভারতের শিক্ষার্থীরাও চলন্ত গাড়ির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং প্রিজন ভ্যানের দরজা খুলে তাদের মুক্ত করে এনেছে। বাংলাদেশে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন সাধারণ মানুষ, রিকশা চালক থেকে শুরু করে অভিভাবকরা খাবার ও পানি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সমর্থন জানিয়েছিলেন শোবিজ তারকারা। ভারতেও এর কোনো ব্যতিক্রম হয়নি। হিন্দু, মুসলিম, শিখ, দলিত সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজ এক কাতারে। সাধারণ মানুষ খাবার বিতরণ করছে। বাংলাদেশের অভিনয় শিল্পী ও নির্মাতাদের মতো বলিউডের প্রথম সারির তারকা এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতারাও পুলিশের নির্যাতনের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। তবে রাজনৈতিক অঙ্গনের চিত্রটি এখানে কিছুটা ভিন্ন মাত্রা পেয়েছে। বাংলাদেশে বিরোধী দলগুলো কৌশলগত কারণে প্রথম দিকে সরাসরি মাঠে না থাকলেও পরে সর্বাত্মক সমর্থন দেয়, কিন্তু ভারতে শুরু থেকেই বিরোধী শিবির মাঠে নেমেছে। শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষকে এই গণ আন্দোলনে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রক্ত দেখাবে। এই দাবানলে নতুন ঘি ঢেলেছে দেশের কৃষক সমাজ। বাংলাদেশে যেমন পোশাক শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল, প্রতিবেশী দেশেও ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাব ও হরিয়ানার হাজার হাজার কৃষক শম্ভু সীমান্ত দিয়ে ব্যারিকেড ও কাঁটা তার ভেঙে দিল্লি ঘেরাওয়ের উদ্দেশ্যে ধেয়ে এসেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য মতে চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত পুলিশ অন্তত ৭০ জন আন্দোলনকারীকে আটক করেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে ৫টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের কারণে শিক্ষার্থী ও পুলিশ মিলে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও সরাসরি সংঘর্ষে এখনও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁসের হতাশায় যে ১৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের রক্তের দায় কোনোভাবেই এড়াতে পারে না রাষ্ট্র, এমন দাবি ভারতের তরুণ সমাজের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী সরকারের দীর্ঘ শাসনকালের এটি সবচেয়ে বড় অস্তিত্ব সংকট। অনলাইনের এক আপাত তুচ্ছ ব্যঙ্গাত্মক আন্দোলন আজ কোটি জনতা, কৃষক আর বিরোধীদের এক ছাতার নিচে নিয়ে এসে মোদী সরকারের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। টিয়ার গ্যাস আর বারুদের গন্ধে আজ ভারী দিল্লির বাতাস। সরকার কঠোর দমন পীড়ন চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও রাজপথের বার্তা একেবারে স্পষ্ট। চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আর মুখ বুজে সহ্য করবে না জনগণ।
বাংলাদেশে ছাত্র জনতার একতাবদ্ধ শক্তির কাছে একটি জেঁকে বসা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। মোদি সরকার কি পারবে এই বিশাল গণ আক্রোশ সামাল দিতে, নাকি ভারতের রাজনীতিতেও আসতে চলেছে বাংলাদেশের মতোই এক প্রবল ঝোড়ো হাওয়া? দিল্লির এই রাজনৈতিক সাইক্লোন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে? বিশ্ব এখন সেদিকেই নজর রাখছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।